প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সুধীজন যারা আমার ক্লাস দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি শফিক মোহাম্মদ হান্নান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়, গাইবান্ধা। আজকের পাঠ ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন, ধ্বনির উৎস যখন একটা ধ্বনি যখন উৎস হয়, উৎস থেকে বর্তমানে ব্যবহারের ক্ষেত্রে ধ্বনিটা নানা ধাপ অতিক্রম করে আসে। এই ক্ষেত্রেও ধ্বনি পরিবর্তন হতে পারে। উচ্চারণের অসুবিধার জন্য হতে পারে, এক এক জাতি এক এক ধ্বনি উচ্চারণ করে। আবার অনেক সময় ধ্বনি উৎপাদনের জন্য যে আমাদের যে মুখের মুখাপাঙ্গগুলো আছে এগুলো অনেকটা আয়াস লাঘব করে, এই জন্য অনেক সময় ধ্বনি পরিবর্তন হয়। ধ্বনি পরিবর্তনের অনেকগুলো ধ্বনি পরিবর্তনের নিয়ম আছে। প্রথমে আছে আদি স্বরাগম। তাহলে আদি মানে প্রথম, স্বর মানে স্বরধ্বনি, আগমন মানে আসা। তাহলে এই কথাটার অর্থ দাঁড়ালো যে শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন হলেই তাকে বলা হয় আদি স্বরাগম। সেটা হলো উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে কোনো একটা শব্দের আগে যদি স্বরধ্বনি নিয়ে আসা হয় বা স্বরধ্বনি আসে, সেটাকে আমরা আদি স্বরাগম বলি। যেমন আমরা সাধারণত বলি যে স্কুল, কিন্তু উচ্চারণে আমরা বলি হলো স্কুল, স্কুল। তাহলে এখানে এই শব্দটার প্রথমে কোনো স্বরধ্বনি নেই, কিন্তু স্কুলে যখন আমরা উচ্চারণ করি স্কুল, লেখি স্কুল, উচ্চারণ করি স্কুল। তাহলে এই যে শব্দের প্রথমে যে হ্রস্ব ই আসলো, এটাকে বলবো আমরা স্বরধ্বনি আসলো, এটাকে বলবো আমরা আদি স্বরাগম। যেমন এরকম আরো উদাহরণ আছে, স্পর্ধা, আমরা অনেক সময় বলি আস্পর্ধা। তো এইরকম আরো অনেক উদাহরণ আছে। কারণ আদি স্বরাগমটা কি শিক্ষার্থীরা, যে তোমরা দেখো যে আদি স্বরাগম হলো যে উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে যদি শব্দের প্রথমে স্বরধ্বনি আসে, তখন তাকে বলবো আমরা আদি স্বরাগম। স্কুল, স্কুল। স্টেশন, আমরা বলি স্টেশন, যে স্টেশনের রেলগাড়িটা, একটা গানই আছে স্টেশনের রেলগাড়িটা, উচ্চারণের সুবিধার জন্য ছন্দের খাতিরেই এভাবে উচ্চারণ করা হয়। তাহলে এটা হলো আদি স্বরাগম। আর মধ্য স্বরাগম, যে শব্দের মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে তখন হবে হলো মধ্য স্বরাগম। এই মধ্য স্বরাগমের অন্য নাম হলো স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এই মধ্য স্বরাগমের একটা উদাহরণ হলো, যেমন আমরা যদি বলি যে স্বপ্ন, স্বপ্ন। তাহলে এই স্বপ্নকে যদি আমরা, এটাকে যদি আমি একটু আলাদা করে লিখি, তাহলে স্বপ্ন, উচ্চারণ হয় স্বপ্ন। তাহলে আমরা জানি যে এইটার নাম হলো হলন্ত বর্ণ। হলন্ত বর্ণ কথার অর্থ যে এখানে স্বরবর্ণ নেই, কিন্তু এটাকে যদি আমি তুলি দিই, তাহলে আপনার এখানে কি আসলো, একটা স্বর আসলো, তখন এর হচ্ছে অ উচ্চারণ হবে, যে স্বপ্ন, তখন উচ্চারণ হবে স্বপন, স্বপন। তাহলে এই স্বপ্নতে আর স্বপ্নের পার্থক্যটা কি, যে এখানে একটা স্বরেও অতিরিক্ত এসেছে, সেটা কোথায়, শব্দের মাঝখানে এসেছে। এই বর্ণনাতে যদি আমরা বলি, এটাকে যদি আমরা এই উচ্চারণে লিখি তখন বলতে হবে স্বপ্ন। আর স্বপ্নের যদি আমি এটাকে এই হলন্তটাকে কেটে দিই, তাহলে তখন উচ্চারণ হবে প, তাহলে হবে স্বপন। তাহলে স্বপ্ন, স্বপন, এখানে একটা স্বরের আগমন ঘটেছে, সেটা হলো শব্দটার মাঝখানে, শব্দটার মাঝখানে যে বর্ণটা আছে এখানে একটা স্বরের আগমন ঘটেছে। সেক্ষেত্রে তোমরা দেখো যে এখানে প যদি হসন্ত দেই তখন কিন্তু স্বর থাকে না, আর হসন্ত না দিলেই বুঝবা যে এখানে একটা স্বর আছে, তার মানে অতিরিক্ত একটা স্বরবর্ণের আগমন ঘটেছে। এই জন্য এটা হলো মধ্যখানে এসেছে, এই জন্য নাম হলো মধ্য স্বরাগম। এরকম আছে যে ফিল্ম, 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 এখানে আমরা অনেক সময় বলি ফিলিং, ফিল্ম, ফিলিং। তাহলে ফিল্ম, এখানে একটা রস্বই আছে, কিন্তু ফিল্মে আছে কয়টা, দুইটা রস্বই এসেছে, মাঝখানে এসেছে একটা অতিরিক্ত রস্বই। তাহলে মাঝখানে এসেছে, মধ্যখানে এসেছে, এই জন্য মধ্য স্বরাগম। প্রিয় শিক্ষার্থীরা, এবার হচ্ছে অন্ত স্বরাগম। তাহলে এই আদি স্বরাগম, মধ্য স্বরাগমের মতোই অন্ত স্বরাগম। তাহলে অন্ত স্বরাগমটা কি, যে শব্দের শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি আসে, তাকে বলবে আমরা অন্ত স্বরাগম। আমরা একটা উদাহরণ দেখলে যাবো, যেমন যদি বলি যে দিশ, দিশ, দিশ মানে খোঁজ, দিশ পাই না, খোঁজ পাচ্ছি না। তাহলে দিশ, এটাকে যদি আমি আবার এভাবে লিখি দিশা, দিশ, দিশা, তার মানে এই দিশটা, দিশা, এখানে শেষে একটা অতিরিক্ত স্বরধ্বনি এসেছে। ব্রেঞ্চ, ব্রেঞ্চকে আমরা বলি ব্রেঞ্চি,
তাহলে শেষে একটা রস্যই এসেছে, তাহলে শব্দের শেষে যদি স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলবো আমরা অন্তঃস্বরাগম। প্রিয় শিক্ষার্থী, এবার আসলে অপিনিহিতি। আগে আমরা একটা উদাহরণে যাই। উদাহরণ হলো যেমন আজি। আজি এই এখানে যে বর্ণগুলো আছে যদি বিন্যাস করি আমরা তাহলে পাবো এরকম আজ ই। আবার এই দুটো বর্ণ যদি পরিবর্তন করি তাহলে শব্দটা দাঁড়ায় এরকম আইজ। তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থী? তোমরা দেখো আজি। তাহলে আজিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে এই তিনটা বর্ণ আমরা পাবো স্বরা বর্গীয় জ হ্রস্ব ই। আবার এই দুটো বর্ণ যদি নিজেদের মধ্যে পরিবর্তন করি, হ্রস্ব ই যে আগে আসলো বর্গীয় জ পড়ে গেল, তখন উচ্চারণ হবে আইজ। তাহলে এটাই অপিনিহিতি। তাহলে অপিনিহিতিটা কি? পরের ইকার, অনেক সময় উকার হয়, পরের ইকার বা উকার অথবা যুক্ত ব্যঞ্জনের মাঝখানে যদি স্বরবর্ণ আসে। কি কি দাঁড়ালো? যেমন আজি, তাহলে এখানে পরের ইকাটা আগে, অথবা সাধু, আমরা অনেক সময় বলি সাউথ, সাধুকে অনেকে বলে সাউথ, তাহলে সেখানে হ্রস্ব উকার আসলো। অথবা আমরা যদি বলি বাক্য, তাহলে এটা যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে এর মাঝখানে যদি আমি এটা স্বরবর্ণ নিয়ে আসি তাহলে কি হবে? বাক্য। বাক্য, তাহলে এখানে যুক্ত ব্যঞ্জনের আগে হ্রস্বই বা হ্রস্ব, অথবা পরের ইকার আগে উচ্চারিত হওয়া, সেটা হ্রস্বই হতে পারে অথবা হ্রস্বও হতে পারে। তাহলে শিক্ষার্থীরা অপিনিহিতির বিষয়টা কি? যে শব্দের মধ্যে পরের ইকার বা উকার অথবা যুক্ত ব্যঞ্জনের আগে যদি স্বরবর্ণ আসে তখন তাকে বলবো আমরা অপিনিহিতি। উদাহরণগুলো কি কি? আজি আইজ, কালি কাল, মারি মায়, সাধু সাউথ, বাক্য বাক্য। প্রিয় শিক্ষার্থী, এবার আসলো অসমীকরণ। অসমীকরণের আমি একটা উদাহরণ থেকে আসি। উদাহরণটা এরকম যে ধপ ধপ সমান সমান ধপা ধপ। এখানে দেখো দুটো শব্দ ধপ ধপ, এই দুটো শব্দকে আমরা পুনরাবৃত্তি না করে যখন একসাথে উচ্চারণ করতে যাই তাহলে মাঝখানে একটা আমি কার চিহ্ন যোগ করে দিলাম, স্বরবর্ণ নিয়ে আসলাম। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যখন আমরা স্বরবর্ণের আগমন ঘটে, মাঝখানে যখন আসে তখন তাকে বলবো আমরা অসমীকরণ। ধপ ধপ ধপা ধপ, টপ টপ টপা টপ। অবশ্যই বুঝছো তোমরা। এবার স্বরসঙ্গতি, স্বরবর্ণের একটা সঙ্গতি বিধান। সঙ্গতি বিধানটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আগে আসি। উদাহরণটা হলো যে যদি বলি যে দেশি, এটা আবার অনেক সময় বলা হয় দিশি, দেশি দিশি। তাহলে এখানে একার হ্রস্ব ইকার আছে, কিন্তু দিশিতে দুটাই হ্রস্ব ইকার। তাহলে এখানে কোনটা আছে হ্রস্ব ইকার? এখানে আছে আর এখানে আছে। আর এখানকার একারটা কি হয়ে গেল? হ্রস্ব ইকার। এখানকার একারটা হয়ে গেল হ্রস্ব ইকার। তাহলে দুটো একটা স্বর চিহ্ন, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা একারটা কি হয়ে গেছে? হ্রস্ব ইকার হয়ে গেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা কার চিহ্ন আর একটা কার চিহ্নকে প্রভাবিত করেছে, করে সঙ্গতি বিধান করেছে, নিজের মতো করেছে বা অন্য ধরনের পরিবর্তন করার চেষ্টা করেছে। এবং এই বিষয়টি হলো স্বরসঙ্গতি, যে একটি স্বর আর একটা স্বরকে পরিবর্তন করায়, এটাই স্বরসঙ্গতি। যেমন দেশি, তাহলে দেশিতে প্রথম একারটা রস্বীকারে আছে, পরের রস্বীকার ঠিকই আছে, তাহলে আমরা ধরে নিতে পারি এই পরের রস্বীকার একারটাকে প্রভাবিত করে অন্য একটা কার চিহ্নে পরিবর্তন করেছে। এটাই হলো স্বরসঙ্গতি। তাহলে এই স্বরসঙ্গতি নানা ধরনের হতে পারে। যেমন আছে যে প্রগত, আমরা একটা উদাহরণ থেকে আসি। যদি বলি যে মূলা, আবার অনেকে বলে এটা মূল। এই বিষয়টা দেখো, মূলা, তাহলে এই যে মু লা, এখানে দীর্ঘকার আর আকার, এখানে মু দুটাই ঠিক আছে, লাটা হয়ে গেছে হলো লো, তার মানে প্রথমটা ঠিক আছে।
আর পরের কার চিহ্নটা সে পরিবর্তন করেছে। তাহলে প্রথম ঠিক থাকলে, প্রথম স্বর যদি ঠিক থাকে তখন তাকে আমরা বলো প্রগত। এটা মনে রাখার বুদ্ধি, প্রথমটা ঠিক থাকলে প্রগত। তাহলে এখন আমরা যদি এই যে একটু আগের যে উদাহরণটা দেখেছি এটা সেটা দেশি আর কি আছে দিশি, সেক্ষেত্রে এটা দেখো তাহলে এটা তাহলে কোন উদাহরণ হতে পারে যে পরেরটা ঠিক আছে, এই রস্বইকা ঠিক আছে, একারটা পরিবর্তন হয়েছে, পরেরটা ঠিক আছে, এই জন্য নাম হলো পরাগত স্বরসংহতি। এবার মধ্যগত হলো যে প্রথমটা এবং শেষটা দুটো মিলে অন্যকে পরিবর্তন করা। আমি উদাহরণের মাধ্যমে আসি, যেমন আমরা যদি বলি বিলাতি, আমরা বলি বিলিতি, বিলাতি বিলিতি। তাহলে এখানে প্রথম রস্বইকার, শেষে রস্বইকার, এই দুজন মিলে আকারটাকে কি বানিয়েছে রস্বইকার করিয়েছে। তাহলে আমরা মধ্যগত হলো যে প্রথম ও শেষ স্বর মিলে যদি শব্দের মাঝখানে স্বরকে প্রভাবিত করে এটাকে বলবো আমরা মধ্য স্বরসংহতি। এবার আসো অনন্য হলো যে এমন একটা বিষয়, আমরা উদাহরণটা থেকে আসি তাহলে বিষয়টা তোমরা সুন্দর করে বুঝতে পারবা। যেমন আছে যে মোজা, এটাকে আমরা অনেক সময় বলি মুজু, মোজা মুজু। তাহলে এখানে আছে ওকার, এখানে আছে আকার, এখানে আছে হলো উকার, এখানে আসলে হলো ওকার, মোজা মুজু। তাহলে এক্ষেত্রে দেখো তোমরা, সেক্ষেত্রে দেখো যে মো আ, তাহলে মো যা হয়ে গেছে কি মুজো। কিন্তু পূর্ববর্তী যে উদাহরণগুলো দেখেছি যে একটা স্বর অবশ্যই ঠিক আছে, যেমন মু ঠিক আছে, সি ঠিক আছে, বিলাতি বি ঠিক আছে, কিন্তু এই দুটো উদাহরণে দেখেছি কি যে দুটোই পরিবর্তন হয়েছে, মানে এরা এতই শক্তিশালী যে একটা আরেকটাকে পরিবর্তন করাচ্ছে। এই জন্য এটা হলো অনন্য স্বরসংহতি। আরেকটা আসলে হলো যে চলিত বাংলায় আমরা অনেক সময় কিছু স্বরের পরিবর্তন করে থাকি। যেমন আছে, যেমন সাধুতে বলা হয় গিলা আর চলিততে বলা হয় গেলা, গিলা গেলা। তাহলে লাটা ঠিক আছে আর হলো গিটা গে হয়ে গেছে, এটা সাধু চলিতের ক্ষেত্রে আমরা পরিবর্তন করি। এটা আরো অনেক উদাহরণ আছে। মুড়া মুড়ো, মাছ কাটলে মুড়ো দেব, মুড়া মুড়ো। প্রিয় শিক্ষার্থী, এই ধ্বনি পরিবর্তন প্রথম এই 6টা পরিবর্তন তোমরা সুন্দর করে দেখবে। আর এই করোনাকালে বাসায় থাকবে, নিরাপদে থাকবে, আর মাদক সম্পর্কে খুব সচেতন থাকবে, মাদক থেকে দূরে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ।